This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। অতিরিক্ত শূন্যপদ মামলায় সুপ্রিম কোর্টে বড় স্বস্তি এবার রাজ্যের। অবৈধদের রক্ষা করতে অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল রাজ্য। সওয়াল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর। এসএসসি হলফনামা দিয়ে জানিয়েছে অবৈধদের জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরির অভিযোগ। মন্ত্রিসভার সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত হলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিঘ্নিত হতে পারে, এমনটাই মন্তব্য প্রধান বিচারপতির। এই মুহূর্তে নয়াদিল্লি থেকে আমাদের সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন। আমি সরাসরি জ্যোতির্ময়ের কাছে যাই। জ্যোতির্ময়, আজ সুপ্রিম কোর্টে কি সওয়াল জবাব হলো? দেখো, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল যে এক্ষেত্রে এই মন্ত্রিসভার সদস্যদের সুপারনিউমেরারি পোস্ট গঠনের জন্য তাদের হেফাজতে নিয়ে জেরা করা যেতে পারে। আজ সেই নির্দেশকে সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ। এক্ষেত্রে যে বিষয়টি গ্রাউন্ড হিসেবে সামনে নিয়ে আসা হয়েছে যে কখনোই কোনো অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার যে কোনো সিদ্ধান্তের উপরে কখনো কোনো এজেন্সি, কেন্দ্রীয় এজেন্সি তারা হস্তক্ষেপ করতে পারে না। যদি তারা হস্তক্ষেপ করে তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বড় সড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে যাবে। তার কারণ কোনো রাজ্য সরকারের রাজ্য সরকারের মন্ত্রিসভা যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে আর তার প্রেক্ষিতে যদি কেন্দ্রীয় এজেন্সি যদি তদন্ত শুরু করে তাহলে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যে থিন লাইন রয়েছে সেটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। আর ঠিক সেই বিষয়টির উপরেই প্রথম থেকে জোর দিচ্ছিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তিনি স্পষ্টভাবে বলেন যে আজকে শুনানি সম্পূর্ণভাবে আবর্তিত হবে যে এক্ষেত্রে যে সুপারনিউমেরারি পোস্ট তৈরি করা হয়েছে তাদেরকে যে গ্রেপ্তারির কথা বলা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভাকে, শুধুমাত্র সেই বিষয়টার উপরেই। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা অন্যান্য তার সঙ্গে যারা আরও আইনজীবী ছিলেন তারা বারবার ধরে বলার চেষ্টা করেন যে এই 26,000-এর মধ্যে একাধিক অযোগ্য প্রার্থী রয়েছে, টেন্টেড প্রার্থী রয়েছে, আর তাদেরকে অ্যাকোমোডেট করার জন্যই এই সুপারনিউমেরারি পোস্ট তৈরি হয়েছে। ফলত পুরো বিষয়টির মধ্যে চরম অবৈধতা রয়েছে এবং শুধুমাত্র অবৈধ নয়, তার পাশাপাশি এই যে সুপারনিউমেরারি পোস্ট তৈরির চেষ্টা সেটাও সম্পূর্ণভাবে অসাংবিধানিক, কারণ যেহেতু অযোগ্য প্রার্থীদের অ্যাকোমোডেট করার লক্ষ্যেই এই সুপারনিউমেরারি পোস্ট তৈরি করা হয়েছে। কিন্তু এক্ষেত্রে কিন্তু এই বক্তব্যকে কোনোভাবেই মান্যতা দেননি আজকে প্রধান বিচারপতি। তিনি স্পষ্টভাবে বলেন যে যেহেতু এটা মন্ত্রিসভার সিদ্ধান্ত, রাজ্যের মন্ত্রিসভার সিদ্ধান্ত, ফলত এই এক্সিকিউটিভ ডিসিশনের ওপরে কখনোই কোনো কেন্দ্রীয় এজেন্সি হস্তক্ষেপ করতে পারে না। তদন্তের মতো চলবে। অর্থাৎ যদি কোথাও কোনো রকম দুর্নীতি হয়ে থাকে, কোনো নেতা বা কোনো মন্ত্রী যদি এক্ষেত্রে টাকা নিয়ে থাকেন, অবশ্যই সেই তদন্ত চলবে। কিন্তু কলকাতা হাইকোর্টের ডিসিশন, অর্থাৎ যে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জেরা করা হবে, তা সম্পূর্ণভাবে খারিজ করে দিল। একেবারে জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ তোমাকে। আপনাদের শোনাই এবার আইনজীবী ফেরদৌস শামীম, তিনি কি জানিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তারপর শোনাবো কি বলছেন তৃণমূল সাংসদ এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র সুপারনিউমেরিক পোস্ট ক্রিয়েশনের যে উইজডম, সেটার এগেনস্টে যে সিবিআই তদন্ত, সেই সিবিআই তদন্তটিকে স্থগিত রেখেছে, সেটা খারিজ করেছে। কিন্তু অন্যান্য যে সিবিআই তদন্ত, তাহলে এই খারিজ করার গ্রাউন্ডটা কি, কোন গ্রাউন্ডে খারিজ হচ্ছে? কারণ হচ্ছে যে ক্যাবিনেট যে ডিসিশন, তার উইজডম নিয়ে কেউ তদন্ত করাটা সেটা সঠিক নয়, কারণ ইটস আ পলিসি ডিসিশনের উইজডম নিয়ে যে তদন্ত সেটা হওয়া উচিত নয়, কারণ এটা নির্বাচিত সরকার, সেটা হয়তো কোর্ট মনে করেছে। কিন্তু এই ডিসিশনের পিছনে যদি কোনো ইলিগালিটি হয়ে থাকে, সেটা কিন্তু চ্যালেঞ্জ আছে কলকাতা হাইকোর্টে, সেটা তখন ডিসাইড হবে। ক্যাবিনেটের বিরুদ্ধে সিবিআই তদন্তের যে আদেশ দেওয়া হয়েছিল সেটাকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন। বলেছেন যে ক্যাবিনেট একটা বডি, তারা যে একটা ডিসিশন নিয়েছে সেই ডিসিশনটার পেছনে ক্রিমিনালিটি আছে, এটা ভাবার কোনো কারণ নেই। সেই জন্যেই আর একটা স্টেট ক্যাবিনেটের বিরুদ্ধে একটা সিবিআই ইনভেস্টিগেশন করবে, এটা বাঞ্ছনীয় না। সেই জন্যেই ওই ডিরেকশনটাকে খারিজ করে দিয়েছেন। কিন্তু বলে দিয়েছেন আর যা ডিরেকশন সুপ্রিম কোর্ট দিয়েছে, অন্যান্য হাইকোর্টে যা আছে সব যেমন চলছিল তেমন চলবে। কিন্তু টেন্টেডের কথা আরও একবার শুনলাম আমরা, বলছেন যে এইটা তখন ভেবেছে ওরা, যখন ওরা ডিসিশন নিয়েছিল তখন ওরা টেন্টেড আনটেন্টেড ভাবছিল। তো যাই হোক, ওদের যে ডিসিশন সেটাও কলকাতা হাইকোর্টে রিট পিটিশন পেন্ডিং আছে, তাতে বিচার হবে, কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনটা হবে না। তারা এটাও বলছেন দাদা কি ক্যাবিনেটে যখন নোট তৈরি হয়েছিল তখন এটাও বলা হয়েছিল কি সাবজেক্ট টু দ্য ফাইনাল জাজমেন্ট অফ দ্য কলকাতা হাইকোর্ট। সেই জন্য এই যে ওই ডিসিশনটাও ফাইনাল নয়, যেহেতু হাইকোর্টে পেন্ডিং আছে, সেখানে বিচার হবে। ইন দ্য মিন টাইম এই ক্রিমিনাল ইনভেস্টিগেশনটাকে স্টে করলেন সুপ্রিম কোর্টে, খুব ব্যালেন্সড অর্ডার। সুপ্রিম কোর্ট তো আজকে ওটা ওদের ওই নির্দেশকে খারিজ করে দিয়েছে, ক্রিমিনাল হয় না, এটা ক্রিমিনাল ইনভেস্টিগেশন হবে না। আর বললো যে ক্যাবিনেট মানে অবজারভেশনের ক্যাবিনেট তো একটা
সুপারনুমেরি পোস্ট তৈরি করতে চেয়েছে এবং তার জন্য বলেছিল যে সাবজেক্ট টু আউটকাম অফ দিস পিটিশন। সেটা তো এখনো হয়নি, সেখানে কোনো ক্রিমিনালিটি নেই। আর ক্যাবিনেটের ডিসিশনকে চ্যালেঞ্জ করা যায় না কোর্টে, সেটাও সুপ্রিম কোর্ট বলেছে। কিন্তু সমস্যা অন্য হয়ে গেল, যে এই যে সিপিএম এর লোকগুলো কি করবে আজ থেকে বাজারে। আজকে কাল থেকে বলছিল মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করে বলে বুক চিপিয়ে লাফাচ্ছিল, লাফালাফি করছিল। আজকে কি হবে তাদের? আর জায়গা পেল না। মমতা ব্যানার্জি সব তৃণমূলের ক্যাবিনেটের সবাইকে যে মন্ত্রীদের ঢোকা বলছিল, সেটা তো হলো না। আর মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের না সুপ্রিম কোর্টের, কি বলছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, শোনাবো আপনাদের। জানি না যে একটা মন্ত্রিসভার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা মন্ত্রিসভা যৌথভাবে গ্রহণ করলো, আর তাদেরকে তুলে নিয়ে গিয়ে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা। আমার বললাম যে আইনের লোক না, তো আমার কল্পনার মধ্যে এগুলো আসে না আর কি। ব্যাটেল তো হচ্ছে, এইসব রায়ের পরেও তো লোকসভা ভোট হলো, এইসব রায়ের পরেও পৌরসভা ভোট হয়েছে, নানা রকম রায় নানা সময় হয়েছে। বিজেপির কোনো নেতা বলে দিচ্ছে সামনের সপ্তাহে ধামাকা হবে, সামনের সপ্তাহে বোমা ফাটবে। তা তারা কি করে জেনে যাচ্ছেন যে সামনের সপ্তাহে বোমা ফাটবে, সামনের সপ্তাহে ধামাকা হবে? 26,000-এর চাকরি যাওয়ার আগেই তারা ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন। টিয়া পাখি নিয়ে বসেন নাকি? যে এগুলো বিজেপির নেতারা কি করে বলে দিচ্ছেন? জানলে কুছ কালা হয়। রাজ্য জুড়ে 26,000 চাকরি বাতিলের পর এবার পাহাড়েও নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষকদের বেতন বন্ধের নির্দেশ। বেআইনিভাবে নিযুক্ত 313 জন শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ দিল হাইকোর্ট। কি পদ্ধতিতে নিয়োগ জানতে চেয়ে রাজ্যকে 72 ঘন্টার ডেডলাইন বিচারপতি বিশ্বজিৎ বসুর। পরীক্ষা ইন্টারভিউ ছাড়াই সুপারিশের ভিত্তিতে নিয়োগ করে জিটিএ। টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেন বিনয় তামাং, অনিত থাপারা। বিস্ফোরক অভিযোগ কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার। 313 মধ্যে অনেকজন দুর্নীতি করে পেয়েছে এটা জানি। হাড়ে এসএসসি নাই, স্কুল সার্ভিস কমিশন নাই, যার জন্য ওই রেগুলেট কে করবে? তাইলে রেগুলেট করার কোনো এজেন্সি ছিল না। এই গ্যাপটা পেয়েছে। এই গ্যাপে অ্যাপয়েন্টমেন্ট যারা সত্তায় ছিল ওরা অনেক ডকুমেন্ট, এই যে ইডি আর সিবিআইকে দিয়েছি, এইখানে আছে, অন্য একটা ফাইলও আছে, এই যে দেখেন এটাও ফাইল আছে, এটা ফাইল আছে, হ্যাঁ আমি দিয়েছি। তো আমি অর্ধেক মন্ত্রীকে খুশি, অর্ধেক বলতেছি যে 313-এর উপরে বিচারপতির কথা শুনতে পারলাম। আচ্ছা, একটা সুপারিশ তো একদম এইখানে এখন যে আছেন অনিত থাপার, ওনারই দেখতে পাবেন। এই যে এইখানে আছে 11টা নামের সুপারিশ। এটা কার সই? হ্যাঁ দেখেন না, এই দেখেন। শুধু একজনের সুপারিশ নয় তো, শুধু একজন করেছেন ভুল এটা নয়, অনেক জনের সুপারিশ আছে। বিষ্ণুপ্রসাদ শর্মার বক্তব্য শোনালাম আপনাদের। পর শোনাবো রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য। পাল্টা শোনাবো আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি কি বলছেন। প্রতিটি জায়গায় নিয়োগ নিয়ে এই ধরনের দুর্নীতি হয়ে আছে। আগামী দিনে যেভাবে একের পর এক মামলা হচ্ছে এবং এইভাবে যদি চাকরি বাতিল হতে থাকে, গোটা পশ্চিমবঙ্গে একটা অরাজকতার সৃষ্টি হবে বলে আমার মনে হচ্ছে। কারণ এই রাজ্য সরকার এমন মানে পাপ করে রেখেছে, সেই পাপ এখন ফুটে বেরোচ্ছে, মাটি খুঁড়ে বেরোচ্ছে সমস্ত পাপ। কত দুর্নীতি করেছেন জিটিএ নিয়োগের ক্ষেত্রে, ব্যাপক দুর্নীতি। বিনয় তামাং সহ মমতার যারা পেটোয়া লোক ছিলেন দুর্নীতি করেছেন। আজকে আদালত বলেছেন পরিষ্কারভাবে 313 জনের বেতন তো বন্ধ করতেই হবে, এবং আরও 459 জনের কথা যখন আমি বললাম সেটা আমি পরে আলোচনা করে দেখছি কী করা যায়। দুর্নীতি ছাড়া অন্য কোনো কিছু কি মমতা সরকার করেছে? পাল্টা চক্রান্তের তত্ত্ব তৃণমূলের, শোনাবো আপনাদের। চেষ্টা হবে যত কালি আছে সেই কালিগুলোকে লাগাবার জন্য। চক্রান্তটা বোঝা যায়, কাজেই আমরা মানসিকভাবে তৈরি আছি। বাংলার মানুষও জানেন যে কোথার থেকে কি হচ্ছে। লড়াই হবে। পাহাড়ের প্রশাসন মূলত জিটিএ দ্বারা পরিচালিত হয়, সিদ্ধান্তটা জিটিএর মাধ্যমে হয়। আর কাজেই সরকারের গায়ে একটা ছাপ লাগিয়ে দিলাম।